একটা আগুনের মতো কোনো কিছু একটা ব্রাউন কালারের পেছন দিক দিয়ে চলে যাচ্ছে, অথচ আমাদের ওই পাশ দিয়ে তখন কেউ কোনো কিছু যায়নি। একটা জিন মহিলার সাথে এরকম যে ফিজিক্যাল হয়, প্রেগনেন্টও পর্যন্ত করে দিতে পারে। স্বামীর মধ্যে কিছু অস্বাভাবিক পরিবর্তন দিচ্ছে। মা বাবার পিছনে কে দেখো, বলছে কে বাবার পিছনে দুষ্টুমি করছে, তুমি আগে খাও। সবার আগে নিজের মনকে শ্মশান করতে হবে। জিন থাকলে ভালো গন্ধ, আর ভূত বা স্পিরিট থাকলে খারাপ পচা দুর্গন্ধ। তখন এই যে ঘুরেছে না, ওর চোখ পুরো লাল। রাতুল যাচ্ছে ঠিক আছে, রাতুলের ছায়া তো আলাদা, অন্য কোনো একটা ছায়া যেন ওর সাথে সাথে। কলা গাছের গোড়ায় কিছুটা দিয়ে দিল, আর বাকিটা স্নানের জলে মিশিয়ে পুরো মাথা থেকে ঢেলে স্নান করে ইয়ে হয়ে যাবে। কবচটা ওর মেন টার্গেট ছিল। আমি যতই যাই ওর মুখটা না জানলার ভিতর দিয়ে ঢুকিয়ে এইরকম করে আমার দিকে এগিয়ে আসে। ওই মেয়ে পুরো রীতিমতো খাট, এক হাতে পুরো খাট তুলে ধরেছে, বলছে আরে এ তো জিন রে, পুরো জিন তো চলে এসছে। ও না বাথরুম করেছিল, পিরিয়ড চলা। জিন কিন্তু রূপ ধরতে পারে মানুষের। চোখের পলকটা খুলেছে, কিছু একটা জানলায় ঝুলে আছে মানুষের মতো, আবার বানরের মতো। তুমি যে রাত্রিবেলা 1.5 ফুটিয়া দেখেছি, 1.5 ফুটিয়া কি সত্যি আছে? ও যখনই কাছে আসছে একটা মানে বিটকুট দুর্গন্ধ এমন যে তোমার বমি হয়ে যাবে। জিনরা বেশিরভাগ ওই বাঁশ ঝাড়ে দিয়েছে। এতটুকু জানলার মধ্যে একটা মানুষ এরকম করে নামতে পারে। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আমার সঙ্গে গেস্ট হিসেবে আছেন জ্যোতির্ময়ী হেমাঙ্গিনী ম্যাডাম। নমস্কার। নমস্কার। আচ্ছা, আমি প্রথমেই জিজ্ঞাসা করব, আপনি তো বহু বছর ধরে এই মানে অঘোরী তন্ত্র সাধনাগুলো করছেন আর কি। এই অঘোরী আর তান্ত্রিক এর মধ্যে ফারাকটা যদি আমাদের অডিয়েন্সকে আপনি একটু বলেন। নমস্কার। আমি প্রথমে আমার শ্রী গুরুদেবের চরণে আমি দণ্ডবত প্রণাম জানাই। আমার গুরুদেবের নাম ডক্টর আদিনাথ অঘোরপীর, যাকে আমরা মানে বিশেষ করে আমি আর আমার হাজব্যান্ড বড় বাবা বলেই ডাকি। তো উনি আমার কাছে শিবরূপী বাবা। আজকে জ্যোতির্ময়ী হেমাঙ্গিনী থেকে প্রিয়ঙ্করীনাথ অঘোরী এই যাত্রার মূল কাণ্ডারি আমার বড় বাবা। তো ওনাকে আমি প্রথম আমার প্রণাম জানিয়ে আজকের আমি এই আলোচনা শুরু করব, বা কিছু গল্প করব আপনাদের সামনে, বা দর্শকদেরও কিছু কথা বলবো। তো অঘোরী আর তান্ত্রিক এটার মধ্যে বিশাল কিছু একটা ডিফারেন্স আছে সেরকম না, তার থেকে হ্যাঁ আছে ডিফারেন্স। এটা অঘোরী যার মধ্যে কোনো ঘড়ি থাকবে না, বাচ্চা শিশুর নয়। বাচ্চা শিশু বাথরুম করছে কি পটি করছে, যাই করছে ওইগুলো ঘাটছে, মুখে নিয়ে নিচ্ছে, সেরকম অঘোরীর মধ্যে কোনো চেতনা নেই। বলে না যে অঘোরীরা শ্মশানে থাকে কি খায়, এটা নিয়ে একটা বিশাল গুজব দেখেছি, কিন্তু এটা পরম্পরা আছে। কিন্তু আমাকে একটা কথা বলে যে অনেকের ধারণা আছে যে এরকম শ্মশানে নাকি মানে অর্ধ জলা মৃত মাংসের মাংস নাকি খায়। হ্যাঁ, এটা কিসের জন্য খায়? এই যে অঘোরীরা আগেকার দিনে যে সাধনা করত, তো বিভিন্ন অনেক বন জঙ্গলের ভেতর বলো বা কোনো একান্ত নির্জন স্থানে এই যে সাধনা করত, সেখানে তো কোনো কিছু খাওয়ার নেই, কেউ খাবার পৌঁছে দেওয়ার মতনও নেই। বা কোনো শ্মশানের সামনে সাধনা করছে, সেই অনেক বছরের পর বছর সাধনা করছে, তাকে তো কিছু খেতে হবে। এবার খাওয়ার মধ্যে সেই মরার মাংস, তখন সেটা যে ফুটতেও সেখানটায় থাকতো, তো সেটা খেয়েই তাদের সাময়িক সেই সময় ক্ষুধা নিবারণ করতো। এবারে আমার একটা জিনিস বলো, তাহলে তুমিও কি সাধনার ক্ষেত্রে কোনো সময় এটা খেতে হয়েছে তোমায়? না, আমাদের এটা একটা পরম্পরা আছে। আমরা এখন যে পরম্পরায় বিলং করি, তার আগে আমি বলে দেই, আমি কিন্তু সংসারে থেকে সাধনা করছি। হ্যাঁ, তুমি একটু আগে বললে তোমার হাজবেন্ডের কথা। আমি ম্যারিড, আমি সংসারে থেকে সাধনা করছি। এবার অনেকে এটা বলবে যে এদিকে সংসার করছে, স্বামী আছে, এদিকে সাধনা করছে, এটা কি হয়? এসব ভণ্ডামি। কিন্তু না, সংসারে থেকেও সাধনা করা যায়। সেটা তো রামকৃষ্ণ দেবী প্রমাণ করে গেছেন। বড় প্রমাণ, জ্বলন্ত প্রমাণ। আর আপনি বলুন না, একটা মানুষ কি আকাশ থেকে টপকে এসে সাধনা করতে শুরু করে দেবে? সেও তো কোনো মায়ের গর্ভ থেকে এসেছে। ঠিক। আমি যেটা পার্সোনালি মনে করি, আমি আমার নিজের মন থেকে, যে সংসারে থেকে সাধনা করাটা না দাদা সব থেকে বেশি কঠিন। কারণ দেখুন, আপনি জন্ম নিলেন বা এরকম দেখবেন পৈতে হয়ে গেল, পৈতে হয়ে যাওয়ার পর কেউ সন্ন্যাসে চলে যায়, তার সাথে অত একটা মায়া মমতা পড়ছে না। কিছুদিন মায়ের সাথে কাটিয়েছে বা ফ্যামিলির সাথে কাটিয়েছে, কিন্তু আমি সংসারে থাকছি, সংসারের যাবতীয় খুঁটিনাটির দিকে আমাকে কিন্তু নজর রাখতে হচ্ছে। কিছু আমি যদি না করি তখন পরিবারের চোখে খারাপ হব। এদিকে আমি আমার সাধনার পথ থেকে যদি কোনো জায়গায় বিচ্যুত হয়ে যাই, এদিকে আমি আমার লক্ষ্য থেকে পথভ্রষ্ট হব, বা আমি কোনো ক্রিয়া করব, সেই ক্রিয়া আমার সাকসেস হবে না।
তো এবার বলে যে শ্মশানে থেকে সাধনা করা। হ্যাঁ, শ্মশানে কিছু কিছু ক্রিয়া থাকে বা কিছু কিছু জব বা সিদ্ধি করার থাকে যেগুলোর জন্য শ্মশানে যেতেই হবে। সবার আগে নিজের মনকে শ্মশান করতে হবে। আমার মনের মধ্যে এত খিদা, আমার গাড়ি চাই, বাড়ি চাই, এটা চাই, সেটা চাই, ক্লায়েন্টের কাছ থেকে মোটা মোটা অ্যামাউন্ট নেব, আমি গাড়ি করব, বাড়ি করব, কি না আমি অঘরি না। বাড়ি শ্মশানে মানে বাড়িতে থাকলাম, সবার মধ্যে থাকলাম, আমার কাছে কিন্তু সব আছে, কিন্তু সব থেকেও কি মনে হবে আমার কোনো চাহিদাই নেই, যা যতটুকু না হলে না, যতটুকু দুবেলা যতটুকু খিদে নিবারণের জন্য যা লাগে এটা। এবার এই সংসারে তো ঝুট ঝামেলা অশান্তি লেগেই থাকে, এসব থেকে নিজেকে দূরে রাখা, এইসব জিনিসগুলো না, আমার বয়সটা আপনি বুঝতেই পারছেন অত একটা বেশি কিন্তু না। তো এই জায়গা থেকে নিজেকে এই যে অঘরি করে তোলা বা নিজের মনকে শ্মশান বানানো, এগুলো অটোমেটিক ভগবানের একটা সবথেকে বড় আশীর্বাদ। এই ভগবানের আশীর্বাদ ছাড়া তো কখনোই সম্ভব না। তারপরে বাদ বাকি নিজের ঈশ্বরের চেষ্টা, গুরুর আশীর্বাদ। এবার আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে অঘরীদের হাতে ক্ষমতা কতটা অ্যাকচুয়ালি? কারুর হাতে ক্ষমতা থাকে না, ক্ষমতা গুরুদেবের আশীর্বাদ আর ওপরে যে ইষ্ট আছে। আমি কিচ্ছু না, আমি তো শুধু, আমাকে ভগবান পাঠিয়েছে কর্ম করার জন্য। এই যে বড় ঠাকুর আছে, কর্ম করো ফল পাবে। তুমি কতটা জব করছো, তোমার জবের পাওয়ার কতটুকু, সেই অনুযায়ী তোমার ক্রিয়া সাকসেস হবে। তারপরে আমি কিছু একটা ক্রিয়া করলাম, অনেকে বলে যে দিদি কতদিন পর কাজ হবে আমাকে বলুন। এটা তো একটা কেউ এলে সে যদি সত্যি অর্থ খরচ করে একটা কোনো কাজ করে তার তো ইচ্ছা থাকবেই, জানতে চাইবে। তো এবার ব্যাপার হচ্ছে এটা একটা সময় থাকে, একটা গ্রহের ট্রানজিট থাকবে, যে গ্রহের একটা, আমি ভগবানের একটা নেচারের বিরুদ্ধে আমি কাজ করছি। নেচারের বিরুদ্ধে কাজ করা মানে এটা কোনো সাধারণ জিনিস না। তো এই জিনিসটাকে ঠিক জায়গায় বা কোনো কাজকে সেটার ফলে আনার জন্য ইষ্টের আশীর্বাদটা সব থেকে বড়। তার গ্রহের পজিশন কি আছে দেখতে হবে, বিভিন্ন তার চার্টে কিছু দোষ আছে কিনা, মাঙ্গলিক বা গুরুচণ্ডাল দোষ, এইসব দোষ আছে কিনা এগুলো দেখতে হবে। কিছু যদি এরকম দোষ থাকে, তার চার্টে বাধার সৃষ্টি হয়, তো তার ক্রিয়াগুলো সাকসেস হতে কিন্তু টাইম লাগে। কিন্তু যেটা থাকলো, ক্রিয়া করা মানে ওই ক্রিয়া সাকসেস হবে 200% শিওর। তবে এই গ্রহের যে দশা বা গ্রহে কীরকম ফল দিচ্ছে, কোনো একটা খারাপ প্ল্যানেটের পজিশন চলছে, সেই সময় আমি কোনো কিছু প্রয়োগ করলাম, সেই জিনিসটা ঢুকবে তার ভেতর, সেই ক্রিয়াটা তখন তার ভিতর ঢুকবে। এটা আমি একটা একদম বেসিক ব্যাপারটা আমি বুঝলাম এটা। আচ্ছা, এবার একটা জিনিস খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে ধরে রাখুন 10 জন অ্যাস্ট্রোলজার মিলে কোনো একজনকে বললো যে এর বিয়ে হবে না বা এ মাঙ্গলিক, তো সেটা কি অঘরি কাটিয়ে দিয়ে তার বিয়ে দিয়ে দিতে পারে? এর মাঝখানে আর একটা কথা থাকে, প্রথমে দেখতে হবে যে, হ্যাঁ প্রথমে অবশ্যই চার্ট দেখতে হবে, চার্টে কিছু প্রবলেম আছে কিনা। তার মানে ডেফিনেটলি প্রবলেম আছে। যদি 10 জন অ্যাস্ট্রোলজারই একই কথা বলে যে তার প্রবলেম আছে, এবারে বলুন অঘরির ক্ষমতা। এইবার বলা হচ্ছে যে অঘরির ক্ষমতা না, চার্টে প্রবলেম থাকলে তার গ্রহদোষগুলো যেগুলো আছে সেগুলো নিবারণ করতে হবে। প্রথম গ্রহদোষগুলো গ্রহ শান্তি করতে হবে। দেখুন, কোনো একটা দোষ থাকলে, এই যে বলে মাঙ্গলিক দোষ কাটিয়ে দেবে, একটা মানুষ জন্ম থেকে দোষ নিয়ে এসছে। আপনি জন্ম থেকে খোড়া বা কোনো কিছু জন্মেছেন, আপনি সাময়িক কিছুটা কোনো কিছু ঠেকনার সাহায্যে চলতে পারবেন। আপনি কি পুরোপুরি দৌড়ে যেতে পারবেন? আমি যতটা স্বাভাবিক যেতে পারবো কখনোই সম্ভব। ওটা কিছুটা জাস্ট ঠেকনা দেওয়া যায়, পুরো দোষ নিবারণ কখনোই করা যায় না। অঘরির ক্ষমতা এবার আমি বলি, হ্যাঁ চাইলে কিছু করে দিতে পারে, তবে বললাম যেটা গ্রহের সাপোর্ট তার যেরকম দশা চলবে। তারপরে এটাও দেখতে হবে যে তার কেউ বিয়ে বন্ধ করে রেখেছে কিনা। এটা না অনেকে করে রাখে, কোনো পারিবারিক শত্রু বলো, বা মেয়েটার ধরো কোনো বয়ফ্রেন্ড আছে আগে, সে তাকে বিয়ে করবে না বললো, এরকম কেস এসছে, কিন্তু সেম কেস এসছে। আমি মেয়েটার 5 বছর ধরে টানা বিয়ে হচ্ছিল না, এই ঘটনাটা যদি একটু নাম না নিয়ে যদি একটু বলো। এটা হচ্ছে 5 বছর ধরে মেয়েটার বিয়ে হচ্ছিল না। মেয়েটা আমার কাছে প্রথমে চার্ট দেখা এ করে, তারপরে তাকে ও আমার বাড়ি এলো, আমি শর্টেই বলে দিচ্ছি, এসে তখন এরকম আমি দেখে আমি বললাম যে কখনো তুমি কাউকে প্রেম করেছিলে বা কোনো কিছু, কেউ তোমার ওপর মোটামুটি কিছু করে তোমার বিয়েটা বন্ধ করে রেখেছে, ওটা কাটিয়ে দেবো আমি, তোমার বিয়ে হয়ে যাবে, আর কিছু তাবিজ কবজ দিয়ে দেবো। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কখনো কি তোমার বাম পায়ের ধুলো বা তোমার পায়ের ধুলো কেউ নিয়েছিল, তুমি দেখেছিলে, বা তোমার জামা কাপড়ের টুকরো? ও পুরো একদম নির্দ্বিধায় বলে দিল, হ্যাঁ দিদি, একটা ছেলে আমাকে ভালোবাসবে, ও সারাক্ষণ আমার পেছনে পড়ে থাকতো, ওই ছেলেটাকে আমার পছন্দ ছিল না, এবার
এরকম ঝগড়া হতে হতে ও কী করলো, আমি দাঁড়িয়েছিলাম, আমি দেখলাম আমার পায়ের তলা থেকে ধুলো নিয়ে নিল। আমি জিনিসটাকে না দিদি অতটা গুরুত্ব দিই, ধুলো নিয়ে কী করবে, মেয়েটার বয়স তত একটা বেশিও ছিল না, দিয়ে ধুলো নিয়ে কী করবে। বলছে দিদি তুমি মেয়েটাকে দেখতে খুবই সুন্দর, অপূর্ব সুন্দরী দেখতে, মানে একদম লক্ষ্মী ঠাকুরের মতো। সবাই আমার বাড়ির লোক সবাই বলছে মেয়েটাকে এত সুন্দর দেখতে, মেয়েটার বিয়ে হচ্ছে না। মেয়েটাও বাড়ির লোকের সাথে একটু কথা বলছিল। দিয়ে তারপর তার কাজ টাজ আমি যেদিন করি, ঠিক আছে, এই গত বছর কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশীর দিন ওকে আমি বাড়িতে আসতে বললাম। ওকে তার আগে একটা জল খাইয়ে দিলাম, জল খাইয়ে স্নান করতে বললাম, কিছু কিছু নিয়ম বলে দিয়েছিলাম ওর 1 মাস মতো আগে, 1 মাস কি 15 দিন আগে, যে বোন তুই এইসব জিনিসগুলো কন্টিনিউ করে যাস। আমি ডিটেলস বলতে পারবো না ওই, না ঠিক আছে। দিয়ে করার পর ওই দিন ওকে আমি কবচগুলোও দিয়েছিলাম, একটা কাটান জল দিয়েছিলাম, যেটা করেছিল ওটা কাটিয়ে দেবে, আর একটা কবচ দিয়েছিলাম, আর কিছু রাত্রেবেলা কিছু নিয়ম করার জন্য দিয়েছিলাম, ওই সবগুলো করেছিল। বললাম তুই পুরো কালী পুজোর আগের দিন আমার কাছে এই সামগ্রীগুলো নিয়ে আসবি, আমার বাড়িতে রেখে দিয়ে যাবি, আমি রাতে যা কাজ করার করব, তুই সকালবেলা আসবি, এইখানে তোর জিনিস রাখা থাকবে, তুই নিবি, এমন কোনো মন্দিরে যাবি, আমি ডিটেইলস বলছি করে আমি কিছু দিলাম, ওইগুলো করে তুই সোজা বাড়ি বেরিয়ে যাস। ঠিক আছে, রীতিমতো বেরিয়ে গেছে। তুমি বিশ্বাস করবে না, আমিও এটা এত ফাস্ট আমি রেজাল্ট পেয়েছি। রাত্রিবেলা আমাকে ফোন করে বলছে দিদিভাই 5 বছর আগে আমার সাথে যার সম্বন্ধ হয়েছিল এবং যে ছেলেটা মানে না করে দিয়েছিল বাড়ির লোক, মানে কোনো কারণই নেই, 2 বছর আগে ওর বাড়িতে একটা সম্বন্ধ এসেছিল, কোনো কিছুই কোনো অসুবিধা ছিল না, সব কিছু ঠিক ছিল, কিন্তু ওর বাড়ি থেকে না করে দেয়। মানে সেটাও হয়তো এইটার জন্যই হয়েছিল, মানে এই যে করে রেখেছিল, ওটা করে রেখেছে। দিয়ে ওর পর মানে যেদিন কাজ টাজ করে গেছে, বাড়ি ফিরেছে রাত্রিবেলা, এরকম সন্ধ্যেবেলা ওই বাড়ির ছেলে করেছে, বলছে আপনার মেয়ের কি বিয়ে হয়ে গেছে? বলছে না বিয়ে হয়নি, আর ও বাড়িতেই আছে। বলছে আমি ওই মেয়েকে আমার বাড়ির বউ করে আনতে চাই। তো মেয়েটা, মানে এটা কি যেদিন আপনি ওই রিচুয়ালটা দিলেন সেদিন রাতের ঘটনা? হ্যাঁ, ওই দিন ইনস্ট্যান্ট করে গেছে, দুপুরবেলা বাড়ি ফিরেছে, ওর কাকাইর সাথে এসেছিল আমার কাছে, লাস্ট যেদিন ক্রিয়াটা আমার এটা করে বাড়ি গেছে, সন্ধেবেলা ফোন এসছে, ওই মেয়েটা আমাকে বলছে দিদিভাই এরকম এরকম ফোন এসেছিল, পুরো এই 2 বছর আগে যেই সম্পর্কে গেছিল সেরকমই করেছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এখনো কোনো কিছুই হয়নি, এত লাফালাফি করার দরকার নেই, আগে সব কিছু হোক। একদম। তো রীতিমতো কয়েকদিনের মধ্যেই রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে নেয় এবং খুব ধুমধাম করে বিয়ে দেয়। বাহ। তো খুব সুখে আছে, ফটো টটো ছাড়ে, ফেসবুকে দেখি। তবে এর মাঝখানে ওর উপর আমার একটা রাগ আছে, কারণ ও কথা দিয়ে গেছিল যে আমার হয়ে গেলে আমি কিন্তু আসবই তোমার কাছে। আমি বলছি তুই আসিস, মায়ের নামে আমাকে তোকে কিচ্ছু দিতে হবে না, তুই মাকে একটা শাড়ি দিয়ে যাস, ওকে আমি এটা বলেছি। ও এখনো পর্যন্ত আসে। এই যে লোকে বলে না কাজ হয়ে গেলে, না ঠিক আছে, মা নিশ্চয়ই তার জন্য রাগ করবেন না, মা তো সব সন্তানেরই ভালো চাইবে। আচ্ছা দিদি, আমাকে আরেকটা কথা বলে, সেটা হচ্ছে কোনো মানুষ বুঝবে কি করে যে তার উপর টুকটাক করা আছে কিনা? প্রথম একটা জিনিস লক্ষ্য করতে হবে, ওর খাওয়া দাওয়া কমে যাবে, রাত্রেবেলা ঘুম ঠিকঠাক হবে না। এবার টুকটাকের বিভিন্ন ভাগ আছে, বান, মারণ, ঠিক আছে, বা কেউ কাউকে বশীকরণ করেছে, স্তম্ভন করেছে, এরকম বিভিন্ন রকম ক্রিয়া আছে। তো আমি একদম জেনারেল জিনিস বলছি, খাওয়া দাওয়া কমে যাবে, ঠিক আছে, এটা কোনো নেগেটিভ ক্রিয়া করলে বিশেষ করে রাত্রিবেলা ঘুম হবে না। তারপরে এই দুটো জিনিস বিশেষ করে বেশি করে লক্ষ্য করা যাবে। ঘুম হবে না, শরীর পরপর উইক হয়ে আসবে, হ্যাঁ, মানে খিটখিটে টাইপের মেজাজ হয়ে যাবে, এই জিনিসগুলো লক্ষ্য করা। আচ্ছা ফাইন, মানে তুমি বলছো যে মানে মানুষটা পুরো বদলে যাবে, অনেকটা নেচারে চেঞ্জেস আসবে, হ্যাঁ, খাওয়া দাওয়াটা বিশেষ করে কমে যাবে, চোখের তলা কালি পড়ে, কেউ বিশেষ করে বান টান মেরে দিলে না, এই জিনিসগুলো লক্ষ্য করা যাবে। ঘুমোতে পারবে না, গায়ের মধ্যে কাঁটা কাঁটা ফুটবে, কেউ কিছু চালান টালান করে দিল, গায়ের মধ্যে কাঁটা কাঁটা ফুটবে, কিছু ধরো নেগেটিভ জিনিস তোমার পেছনে পড়েছে, একটা খারাপ দুর্গন্ধ না তোমার পেছন সারাক্ষণ তুমি এন্ট্রি করা, মানে ওই গন্ধটাও এন্ট্রি করবে, মানে সব সময় একটা খারাপ গন্ধ পাবে, গন্ধ থাকবে। এটার ভাগ আছে, ঠিক আছে, কোনো ভালো জিন থাকা মানে না, এটা তুমি দেখবে কোনো খুব ভালো সেন্ট গন্ধ পাবে, কিন্তু কোনো যদি প্রেত থাকে ওটা তুমি পচা দুর্গন্ধ পাবে।
আচ্ছা, মানে এটা ভূত আছে কিনা, অর্থাৎ কোনো আত্মা বা স্পিরিট আছে কিনা, আর একটা জিন আছে কিনা। জিন থাকলে ভালো গন্ধ, আর ভূত বা স্পিরিট থাকলে খারাপ পচা দুর্গন্ধ। কিন্তু দুটোই তো খারাপ অ্যাকচুয়ালি। হ্যাঁ, সেটা তো ঠিক, দুটোই নেগেটিভ এনার্জি। তো এই নেগেটিভ এনার্জি থেকে আমাকে এই জিনিসটাকে কিভাবে পজিটিভ আনতে যায়, এই সব কারণের জন্য তান্ত্রিক অঘরীদের কাছে ছুটে আসতেই হবে মানুষকে। আচ্ছা, এটা হলো। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে জিন যে আছে, মানে তার প্রমাণ কোনোদিনও তুমি পেয়েছো? সালটা তখন ছিল 2024, মানে গত বছর, আগের বছরই। তো আমি রীতিমতো আমি জ্যোতিষ চর্চাও করি, আমার অনলাইন কনসালটেন্সি হয়, বাড়িতেও লোকে আসে। তো আমি পুজোয় বসার আগে ফোনটাকে ভাইব্রেট করে দেই। তো মায়ের কাছে ফোনটা রাখি, কারণ মানে যখন বেশি কেউ ফোন করে, মানে বারবার ফোন করতে থাকে, তখন তোমাদের সাধনায় ডিস্টার্ব হয়। হ্যাঁ, ডিস্টার্ব হয়। মায়ের কাছে রাখি, মা বলে দেয় যে পরে করতে বা কোনো কিছু। তো সেই দিন এইরকম বারবার আমি সবে মাত্র ঠাকুর ঘরে ঢুকেছি, নিত্য পুজো আমাদের যেরকম থাকে জপ টপ করা, তো আমি ঢুকেছি, ফোনটা কন্টিনিউয়াসলি বেজে যাচ্ছে, ভাইব্রেট হয়ে যাচ্ছে। এবার মা খাটে শুয়ে শুয়ে ফোন দেখছিল, আমার ফোন ভাইব্রেট হচ্ছে। তখন বারবার যখন হচ্ছে, মা না, আমি যখন ঠাকুর ঘরে বসি, মা সহসা যায় না কাছাকাছি, একটু পায়ের আওয়াজ করে বা কোনো কিছু আওয়াজ করে তারপরেই যায়। তো আমি বুঝতে পেরেছি যে মা এসছে। আমি বলছি কিছু বলবে তুমি? বলছে বাবু দেখ, বারবার তোর ফোনটা কিন্তু বাজছে অনেকবার। আমি বলছি তুমি ফোনটা ধরে বলে দিতে পারছো না যে আমি পুজোয় বসেছি? রীতিমতো মা ফোনটা ধরলো, বললো যে ও তো এখন পুজোয় বসেছে, আপনি একটু পরে করুন। তখন অনেক নাকি মাকে রিকোয়েস্ট করলো যে ফোনটা দিতে, তখন কেউ হয়তো বিরাট বিপদে আছে। তখন মা বলছে বাবু একবার ফোনটা ধরেই দেখ, অনেক করে বলছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো দাও। এবার ফোনটা আমি ধরেই আমি বলেছি হ্যালো, তখন হাউমাউ করে কান্নার, মানে একটা বেশি একটা বয়স না মেয়েটার, কাঁদছে। আমি বলছি আপনি আগে কি বলবেন বলুন, আমি কিন্তু আসনে বসে আছি, কান্নাকাটি পরে করবেন, যেটা সমস্যা হয়েছে সেই সমস্যাটা আগে বলুন, তবে তো আমি কিছু সলিউশন বের করতে পারবো, কান্নাকাটি তো কোনো সমস্যার সমাধান নয়। বলছে দিদিভাই আমি অনেক কষ্টে তোমার নাম্বার পেয়েছি, তো আমার স্বামীর সাথে কিছু স্বামীর মধ্যে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখছি। আমি বলছি যেরকম কি পরিবর্তন? বলছে আমাদের বিয়ে হলো, বলছে আমি একটু পুরো ব্যাপারটা ডিটেলসে বলবো? আমি বলছি হ্যাঁ, যতটা তুমি ডিটেলসে বলবে তত তুমি একদমই তাই, সলিউশনটা তুমি ভালো পাবে। ঠিক কথা। তখন আমি বললাম যে তখন ও বললো যে আমার মেয়েটার নাম ছিল মেঘা, আর ওনার স্বামীর নাম ছিল রণজিৎ। তো ওর সাথে এখন ওর ফ্যামিলির সাথে আমার একটা ভালো রিলেশন হয়ে গেছে এখন। তো বলছে যে আমার স্বামী হচ্ছে যে আর্মিতে সার্ভিস করে, এক উচ্চপদস্থ কর্মরত, একদম ভালো জায়গায় একটা চাকরি করে, খুব ভালো পোস্টে আছে। আর আমাদের লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে, 8 বছর আমাদের রিলেশন ছিল, তারপরে 2 বাড়ি থেকে মেনে নিয়ে আমাদের বিয়ে দেয়। ভালো কথা, একটা বাচ্চাও হয়ে গেছে, সেটাও ভালো কথা। বলছে দিদি আমি ওর বাড়িতে, শ্বশুর বাড়িতেই থাকতাম। এবার রণজিৎ 3-4 মাস পরে পরে আসতো, ঠিক ছিল সব কিছুই। এবার রণজিৎ ছিল মানে একদম টুকটুকে ফর্সা, লম্বা চওড়া, আর্মিতে কাজ করে, মানে বুঝতেই পারছেন কীরকম হবে। তো বলছে একদম নখ টুসকি দিলে যাতে একদম গায়ে লাল হয়ে যাবে রক্ত। তো ও ভালোই ছিল সব কিছু, আর সবসময় ফিটফাট একদম থাকার ও ছেলে। সব কিছু ঠিক থাকার পরে মাঝখানে একবার রণজিৎ বাড়ি আসলো, বলছে দিদি বাড়ি ঢুকলো। এবার নিজের স্বামী এতদিন পর বাড়ি ঢুকেছে, মানে যে কোনো খাতিরটা অন্যরকম হবে, বা তার কাছে কাছে থাকার চেষ্টা করবে, স্বামী যাতে তার কাছে কাছে থাকে এটাই চাইবে। বলছে একটা না পচা দুর্গন্ধ, সারাক্ষণ যেন মনে হলো ও যখনই কাছে আসছে একটা মানে বিৎকুট দুর্গন্ধ, এমন যে তোমার বমি হয়ে যাবে। এবার আমি তো ওটা বলতে পারছি না, বললে একটা খারাপ ভাববে। তখন ও বললো যে আমি কয়েকবার বললাম এরকম স্নান না করা অবস্থায় আসছে এরকম গন্ধটা, যে তুমি স্নান করে আসো ফ্রেশ হলো। তারপরেও দেখলাম দুর্গন্ধ। ঠিক আছে, এটা হওয়ার পর আরেকটা অস্বাভাবিক লক্ষণ দেখলাম, ড্রিঙ্ক করতো, মিথ্যা কথা বলবো না, ড্রিঙ্ক করতো, কিন্তু এত পরিমাণে ড্রিঙ্ক করতে শুরু করলো, সকাল থেকে উঠে ড্রিঙ্ক করা শুরু। আমি তখন তাকে বললাম যে তুমি তো এত ড্রিঙ্ক করতে না, তুমি এখন এত কেন ড্রিঙ্ক করছো, আর তোমার চোখ মুখ যেন কীরকম আমাকে একটা অন্যরকম লাগছে। ঠিক আছে, এইসব গেল। এবার শ্বশুর বাড়িতে দেখা করতে যাবে, এসছে ছুটিতে, রণজিৎ, মেঘা, তার ছেলেটা, 3 জন মিলে গেল। তো 2-4 দিন মতো থাকার এরকম কথা ছিল। দিয়ে যাওয়ার পরে ওর শাশুড়ি কিন্তু একটু হনুমানজির বিশাল ভক্ত, মানে হনুমান চল্লিশা পাঠ করে।
হনুমান চল্লিশা পাঠ বলতে কি পুজো দেওয়া ওনার রেগুলার, উনি হনুমানজিকে পুজো না দিয়ে উনি কিচ্ছু করবেন না, জলও স্পর্শ করবে না। তো উনি না ঢোকার সাথে সাথেই গন্ধটা পেয়েছে, সঙ্গে সঙ্গে বলেছে রাতুল তুমি স্নান করে আসোনি, মানে কাছাকাছি বেশি দূরে তো একটা শ্বশুর বাড়ি বাবার বাড়ির মধ্যে মেঘা ছিল না। বলছে না স্নান করে আসিনি, এখানে আসবো স্নান টান করবো এই জন্য করে আসি। বলছে যাও তুমি আগে ফ্রেশ হয়ে নাও। যাই হোক ফ্রেশ হলো, সেই দুর্গন্ধ আর মোটামুটি যাচ্ছে না। হলো ঠিক আছে, সব কিছু হওয়ার পরে মোটামুটি তার তখন কথা ছিল যে মেঘা তার বরারা মানে এই বাপের বাড়ি আসছে, এখান থেকে ওরা একদম পাঞ্জাব যাবে, ওখানে কোয়ার্টারে থাকবে স্বামীর সাথে। আচ্ছা, ভালো কথা, মাও খুশি যে মেয়ে স্বামীর সাথে থাকবে একসাথে। এবার কমাস থাকলো, মেঘা কিন্তু পরিবর্তন দেখতে পাচ্ছে রাতুলের মধ্যে। রাতুল খিটখিট করছে, সারাক্ষণ ঝগড়া করছে, কোনোদিন যে হাত তুলতো না, এমনি মুখে ঝগড়া করতো, কোনোদিন হাত তুলে না, হাতও তুলছে, বাচ্চাকেও মানে মারতে ছুটে যাচ্ছে, এই রকম সব জিনিস করছে। সকাল থেকে উঠে বিছানায় বসা মাত্রই ড্রিঙ্ক করা যে শুরু, রাত্রেবেলা শোয়া পর্যন্ত, মানে ডিউটি তো গেল ওইরকম ড্রিঙ্ক অবস্থাতেই কিন্তু যেত। এবার ওই ব্যাপার কি ছিল আমাকে যতটা বলেছে এই জিনিসটা আমি ততটা জানি, সব সময় নেশাগ্রস্ত হয়ে আছে, নেশাগ্রস্ত একদম। দিয়ে তারপরে রাত্রিবেলা না বাথরুম টাথরুম করে দিত। একদিন কি করেছে, ও স্ত্রীর গলাও টিপে ধরেছে, এসব কিছু হয়। আচ্ছা, মানে এই বলছো যে এই রকম সময় শরীরের উপর কন্ট্রোলও তার চলে যায়, যে বাথরুম করে ফেলছে মানে রাত্রিবেলা, ও তো ড্রিঙ্ক করে মানে পুরো সেন্সলেস হয়ে থাকছে, পুরো সেন্সই থাকছে না, বাথরুম করে ফেলছে। ওর খাওয়া দাওয়া কিছু ছিল না, ওর একটাই খাওয়া ছিল ওই ড্রিঙ্ক করে। এবার তারপরে এইসব হতে হতে পায়েল তার মা আসলো, মোটামুটি অনেক দিনই ওরা ছিল। এবার পায়েল রাতুল ওরা সবাই মিলে ব্যাক করবে, তার মা বলছে তাহলে আমিও যাই, দুদিন পাঞ্জাব থেকে ওইখানটা পাঞ্জাবটা ঘুরে ওখানে তাহলে সবাই মিলে একসাথে চলে আসবে। ভালো কথা। আসলো তার মা, এসে একদিন এরকম ডিনার করতে বসেছে, একদিকে বসেছে এরকম বললো, মোটামুটি ওর বাচ্চাটা ওর বাবার সোজাসুজি বসেছে, বাচ্চাটা না ওর বাবার পেছনের দিকে কি বাবার দিকে এরকম হাঁ করে তাকিয়ে আছে। বাচ্চার বয়স কি রকম ছিল তখন? বাচ্চাটার বয়স মোটামুটি কথা বলতে পারবে এরকম, মানে আলতো আলতো কথা বলতে পারবে, 3-4 বছর, হ্যাঁ এরকমই হবে। তো এরকম তাকিয়ে আছে, তখন মেঘা বলছে বাবাই তুমি কি দেখছো বাবার পেছনে? বলছে মা বাবার পিছনে কে দেখো? বলছে কে বাবার পিছনে? দুষ্টুমি করছো তুমি, আগে খাও। ওরা না কথাটাকে এতটা গুরুত্ব দেয়নি, যাই হোক করে এ করে দিল। মানে বাচ্চারা এবং পশুরা এই ব্যাপারগুলোই পায় না। পশু, হ্যাঁ পশু আপনি দেখবেন মাঝে মধ্যে কুকুর কাঁদতে থাকে, এটা না কোনো কিছু একটা নেগেটিভ কোনো কিছু ওরা দেখা মানে তো আগে বুঝতে পেরে যাবে, ওরা সেটা আভাস দিয়ে দেয়। কোনো কিছু দেখবেন, কোনো ঝড় আসা, বন্যা আসা, এরকম কোনো কিছু হওয়ার আগে পাখিরা পশুরা এরা বিভিন্ন রকম ভাবে জানান দিয়ে দেয়। তো এরকম গেল, তখন দিদুন ঘুম পাড়াতে গেছে ওকে নিয়ে, মাথায় হাত বোলাতে বোলাতে বলছে বাবাই তুমি কি দেখেছিলে বাবার মাথার পিছনে, তুমি দুষ্টুমি করছো না? বলছে দিদুন একটা লোক না দাঁড়িয়েছিল আমার দিকে তাকিয়ে আছে, বাবার ঠিক পেছনটার দিকে একটা লম্বা করে কীরকম একটা লোক দাঁড়িয়েছিল আর আমার দিকেই তাকিয়েছিল। বলছে সে বলছে তুমি কার্টুন ফার্টুন দেখো, এসব দুষ্টুমি করছো, এগুলো কিছু না। বলছে না গো দিদুন তুমি বিশ্বাস করো আমি না সত্যি সত্যি দেখেছি। তখন তার দিদুন বললো এইটুকু বাচ্চা এইরকম কথা তো বানিয়ে বলতে পারবে না। ওকে তখন তার বললো যে আচ্ছা ওই দুষ্টু লোকটাকে আমরা তাড়িয়ে দেবো। বললো আচ্ছা ঠিক আছে, সত্যি সত্যি তাড়িয়ে দেবে তো? ও তখন এরকম বলছে, ওর এতটা ভয় লেগেছে, ঠিক আছে। ও কিন্তু ওর রাত্রিবেলা সেদিন কিছু খায়নি সেরকম কিছু, এতটাই প্যানিকড হয়ে গেছে, ও ভয়ানক কিছুই একটা দেখেছে। দিয়ে তারপর বলছে সত্যি সত্যি তাড়িয়ে দেবো? বলছে হ্যাঁ তুমি ঘুমিয়ে পড়ো, আমরা তাড়িয়ে দেবো ওকে, আজকেই তাড়িয়ে দেবো ওকে বাড়ি থেকে। তখন ওর মা মানে মেঘাকে চোখটা ইশারা করে ব্যালকনির দিকে আসতে বলে। বলছে কি হচ্ছে তুমি ডাকলে? বলছে এরকম না বাবাই দেখেছে। বলছে তোদের এখানে কোনো তান্ত্রিক বা গুনিন টুনিন কোনো কিছু নেই রে? বলছে এখানে আমি গুনিন তান্ত্রিক কোথায় পাবো, আমি কোয়ার্টারে আছি, আমি গুনিন তান্ত্রিকের খোঁজ পাবো? তবে ওই আমি মার্কেটে যখন যাই ওই মাজারের সামনে দেখি একজন পীর বাবা যারা বসে ওই ময়ূরের পালক টালক নিয়ে বসে, ভিড়টির জমে, ওইটা দেখেছি, তবে আমি কোনোদিনও যাইনি। বলছে ঠিক আছে একবার না সময় করে রাতুল যখন ডিউটি চলে যাবে তাহলে 3 জনে মিলে যাব আর বাচ্চাটাকেও একটু ছেড়ে নিয়ে আসবো। বাচ্চাটার গায়ে কিন্তু রাত্রিবেলা যখন হাত দেয় জ্বর চলে এসেছে। আচ্ছা, বাচ্চাটার গায়ে জ্বর চলে আসার পর তার দিদা আরো বেশি হয়ে গেছে এই জিনিসটা।
দ্বিতীয় দিন ডিউটি যাওয়ার পরে কি করলো, মা মেয়ে আর বাচ্চাটাকে নিয়ে গেল। তো এইসব হওয়ার পরে মানে ওই জায়গাটা ফাঁকা হওয়ার পরে ওদেরকে ডাকলো, যে বললো কি হয়েছে, কি সমস্যা জিজ্ঞাসা করলো। তখন খুলে বললো এইরকম ছেলে দেখেছে, তারপর থেকে জ্বর এসে গেছে, ভয় পাচ্ছে, ভয় পেয়ে গেছে একদম। বললো আচ্ছা ঠিক আছে। ওর স্বামীর নাম জিজ্ঞাসা করলো, রণজিতের নাম বললো, বলে এবার গণনা টণনা করে উনি দেখলেন, বলছে এটা, ও হিন্দিতে বলছে এটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি বাচ্চাটাকে ঝেড়ে দিচ্ছি, একটা জল দিয়ে দিচ্ছি, কবচ দিয়ে দিচ্ছি, জলটা খাইয়ে দিবি আর কবচটা পরিয়ে দিবি, আর তোর যে বরের ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু আমার তো পক্ষে সম্ভব না, তুই না বড় কোনো অঘরী তান্ত্রিক এরকম তুই কাউকে বড় লেভেলের কাউকে কিছু ধর। বলছে তারা তো তখন চিন্তাই, আমরা কোথায় পাবো এইসব, সামান্য ওই ঝাড়ফুঁকওয়ালাই কোথায় কি জানি না। তখন ওর মা কি করলো, যে এবার ওরা চিন্তায় আছে, রণজিৎকে কিন্তু কোনো কিছু জানায়নি। দিয়ে এটা হওয়ার পরে এই গুনিনের তো এত সহজে তো খোঁজ পাওয়া যাবে না। মেঘা কি করলো, একদিন তার বর নাইট ডিউটি যাবে, এরকম নাইট ডিউটি, সিঁড়ি থেকে নামছে, ও একটু এগিয়ে দিতে জাস্ট এসছে, এদিকেই মাজারে এরকম বলেছে কোনো কিছু মোটামুটি আছে ওর পেছনে কিছু, কিন্তু কি আছে বা সেটা থেকে মুক্তি দিতে পারছে না, বলছে আমার দ্বারা ওইটাকে সম্ভব না, মানে এতটাই ক্রিটিক্যাল কিছু আছে। মেঘা দেখলো যে একটা না রাতুল যাচ্ছে, ঠিক আছে, রাতুলের ছায়া তো আলাদা, অন্য কোনো একটা ছায়া যেন ওর সাথে সাথে চলছে। আচ্ছা, ওটাও দেখছে, ও দেখেই সঙ্গে সঙ্গে ঘরে দৌড়ে ঢুকে গেছে। ও তো তখন আর কোনো কিছু ভয় আর কিছু মাথায় থাকে, ভয় পেয়ে গেছে। হলো, ও কি কাউকে কিছু জানায়নি, ওর মাকে বললো মা আমি এরকম একটা রাতুলকে এগিয়ে দিতে গেছি, আমি এরকম কিছু দেখেছি। আচ্ছা ঠিক আছে, এই আমাদেরও তো যাওয়ার দিন এগিয়ে আসছে, এবার ওখানে না যাওয়া পর্যন্ত এখানে তো আমাদের কোনো কিছু চেনা পরিচিত নেই, আর আমি দেখছি দাঁড়া, আমার একজন তোর কাকুর সাথে এরকম পরিচয় আছে যে এইসব জ্যোতিষ তন্ত্রফন্ত্র এইসব নিয়ে না ওর একটু বেশি নেশা আছে, আমি একটু কথা বলে দেখব। এবার তারপরে আরেকদিন কি হয়েছে, ওর বাচ্চাটাকে ওর মায়ের কাছে শুয়েছে, মেঘা তো বুঝে গেছে কোনো কিছু, তখন বাচ্চাটাকে বলছে তুমি দিদুনের কাছে আজকে ঘুমিয়ে পড়ো। রাত্রিবেলা হঠাৎ যখন ঘুম ভাঙে দেখে রণজিৎ নেই, কি ব্যাপার, ও আস্তে আস্তে উঠেছে, উঠে দেখছে ও ব্যালকনিতে বসে পেছন দিকটা ঘুরে আছে, ও ড্রিঙ্ক করে যাচ্ছে। তখন মেঘা পেছন থেকে বলছে যে তুমি এত রাতে বসে ড্রিঙ্ক করছো, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই, এখন কেউ বসে ড্রিঙ্ক করে তোমাকে এবার ও বলে যাচ্ছে, ও কিন্তু কোনো উত্তর দিচ্ছে না, চুপচাপ বসে উল্টো দিকে ঘুরে মদ খেয়ে যাচ্ছে, ঠিক আছে, পুরো সিনেমার মতো সিন চলছে, ঠিক আছে। আর ভুতুড়ে কেস মানে সিনেমা এইসব থেকেই তো নিয়ে সিনেমা তৈরি হয়, একদমই তাই। এবার কিছু একটু এক্সট্রা দেওয়া হয় এর মধ্যে। তখন বলছে তোমাকে ডাকছি তুমি বারবার সাড়া দিচ্ছ না, তখন কাঁধে হাত দিয়ে ঝাঁকিয়েছে। তখন এই যে ঘুরেছে না, ওর চোখ পুরো লাল, ও এটা দেখে ছিটকে ও মা গো বাবা করে ছুটে পালিয়ে গেছে। দিয়ে তারপর ওই রাতে আস্তে আস্তে সবকিছু এরকম স্বাভাবিক হলো। ওটা তো কিছুক্ষণের জন্য আসে, তারপর তো আবার বেরিয়ে যায়। এটা একদিন হলো। আর একদিন বিছানায় এরকম শুয়ে, জিনিস কিন্তু পরপর তখন অনেক যখন বাচ্চা দেখে নিয়েছে তারপর থেকে অন্যদিকে জিনিসটা ঘুরতে আছে। এবার তারপরে বাচ্চা দেখতে পেলো যে কি না, বাচ্চাকে আর কিন্তু নিয়ে শোয় না। এবার মেঘা দেখলো যে একদিন শুয়ে আছে, চোখটা না হালকা হালকা ওর ঘুম আসছে না, এইসব চিন্তা মাথার মধ্যে ঘুরছে। হালকা হালকা মনে হলো যেন কেউ দাঁড়িয়ে আছে, রাতুল শুয়ে আছে, ও মনে হলো কেউ একটা দাঁড়িয়ে আছে। ও না ছোট্ট ছোট্ট করে চোখটা খুলে দেখছে কিছু একটা একদম লম্বা, ঠিক যেরকম ওর বাবু একদম বলেছিল, ঠিক সেই রকম কেউ একটা দাঁড়িয়ে আছে। ও না মনে তখন সাহস জগিয়েছে, বলছে আমাকে লাইটটা কোনোভাবেই জ্বালতে হবে, কিছু যদি ঘটে যায়, মেরে যদি ফেলে স্বামীকে, যে যার একটা স্বাভাবিক। ও যখনই লাইটটা মোটামুটি সাহস করে নাইট ল্যাম্পটা জ্বালিয়েছে, হাতের কাছে ছিল, জ্বালাতে দেখে কোনো কিছু নেই। তখন মা মেয়ে মিলে বলে যে না, এই জিনিস অনেক বাজে জায়গায় পরপর চলে যাচ্ছে, আমাদের ইমিডিয়েট কিছু ব্যবস্থা নিতে হবে। তো ওইখান থেকেই ওর মা যে কাকুটার কথা বললো, ওর সাথে ফোনে কথা বলে, উনি আমার কাছে দেখিয়েছিলেন জ্যোতিষে, মানে ওনার চার্টটা দেখিয়ে করেছিলেন। উনি জানতেন যে আমি অঘরি করি, তো ও আমার নাম্বার দেয়, তারপর মেঘা এইসব আমাকে বলে।
এইগুলো ঘটনাগুলো চললো। তারপর আমি মেঘার কাছ থেকে মোটামুটি সব কিছু শোনা হলো। দিয়ে আমি বললাম যে তুমি এক কাজ করো, তোমরা বাড়ি ফিরে আমাকে ওর ফটো দাও আর ওর কিছু ইউজ করা ড্রেস দাও, আমার কাছে বাড়ি এসে দিয়ে যাও। ওর মা রীতিমতো 4 চাকা করে আসলো, এসে আমাকে পুরো পেমেন্ট করে দিয়ে একদম সব কিছু ক্লিয়ার করে দিয়ে চলে গেল। ওরা অনেকে কি করে টাকা পয়সা কম বেশি, হ্যাঁ, এবার অনেকেই বলে কাজ হোক তারপরে টাকা দেবো। ওনার না একদম এক মনে, এই বলে না মানুষ বিশ্বাসে মিলায় বস্তু। ঠিক কথা। একটা পাথরকে তুমি যদি মন দিয়ে পুজো করো না, ওর মধ্যে ঠিক প্রাণ চলে আসবেই আসবে, এটা আমিও খুব মানি। তো ওর মা একদম মন থেকে বিশ্বাস করে এসে সব কিছু এরকম দিয়ে গেল। তো আমি বড় বাবাকে ফোন করলাম, আমার যে গুরুদেব, তো বড় বাবাকে ফোন করে এরকম এরকম কেস বললাম। তো বড় বাবা বলে দিল এই কর, তারাপীঠে গিয়ে কাজ করতে হবে। তো আমি সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে ফোন করলাম। আমার হাজব্যান্ড এখন মানে ও প্রফেশনালি কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার একজন, কিন্তু তন্ত্রটা তার প্যাশন একদম। তো ও তখন ছিল মধ্যপ্রদেশে পোস্টিং ছিল, বর্তমান এখন একটা আমেরিকান কোম্পানিতে পোস্টিং আছে। তো তখন সেই সময় 2024 সালে মধ্যপ্রদেশে পোস্টিং ছিল। তো আমি বললাম, ওরও কিন্তু এই সময় ছুটির সময় একটা আসার চলছে কথা ছিল। আমি বললাম যে দেখো এরকম এরকম কাজ এসছে, কাজটা আমি ধরে নিয়েছি আর তারাপীঠে গিয়ে করতে হবে, বড় বাবা এই বললো। বলছে হ্যাঁ তাহলে খারাপ কিছু না, আমারও অনেক কাজ আছে, আমারও একটা যাদবপুর ক্লায়েন্টের এই সেম টাইপের কাজ আছে, তাহলে গিয়ে তারাপীঠে করবো। আর ঠিক আছে, হলো সব কিছু। আচ্ছা, মানে একই যজ্ঞ কুণ্ডলীতে কি অনেকের কাজ করা সম্ভব? হ্যাঁ, করা যায়। সংকল্প করে করতে হয়, যে যার নামে কার ক্রিয়াটা করছি, সবার একসাথে মেরে দিলে তো হবে না, সব গজগণ্ড হয়ে যাবে। সংকল্প করে তারপর মারতে হবে। আচ্ছা, তারপর তো দিয়ে তারপর কি হয়েছে, আমরা রীতিমতো তারাপীঠ যাওয়া মানে মনের মধ্যে একটা অন্যরকম আবেগ সবার খেয়ালে, বিশেষ করে আমাদের। বাড়ি চলে এসেছি, নিজের বাড়ি। তো আমরা গেলাম, ফ্রেশ হলাম, দুপুরে লাঞ্চ করলাম, জিনিসপত্র কিনে সব এ করে উঠতে 2টো 2:30 এবং 3টের কাছাকাছি হয়ে যায়। শ্মশানের দিকে একবার গেলাম, ডোমের সাথে দেখা করলাম। এখন তো আর আগের মতো নেই যে শ্মশান এখন টাকা না দিলে তুমি একটুকু এক চিলতে জায়গাও পাবে না, সেটাও তোমাকে কিনতে হবে। রীতিমতো গেলাম, জায়গাটা এরকম দেখে আসলাম। ও যে আমার যে শ্মশানের ডোম ভাইটা আমার চেনা, তারাপীঠে এখন বলতে গেলে সবাই চেনা পরিচিত হয়ে গেছে, যাওয়া মানে ভাইজি এইভাবে না, সব সময় তো জায়গা লাগে, জায়গা ভাড়া নিতেই হয়। দিয়ে তারপরে বললো যে তুই আমি বললাম যে তুমি জায়গাটাগুলো সব ধুনিগুলো রেডি করে রাখো, আমরা এই 7টার সময় পুরো ঢুকছি, অমাবস্যার দিন পুরো কাজে ঢুকবো। 7টার সময় আমরা কাজে ঢুকছি। বললে ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব রেডি করবো, তুমি পৌঁছে যাবে শুধু টাইম মতো। তো এই দিয়ে আমরা ঢুকে গেলাম 7টায় সেরকম টাইম করে। যে টাইমে ঢোকার পরে আমি ওকে বললাম যে তুই আশেপাশে থাকিস, আমাদের একটা ভাই আমার সাথে যায়, সঞ্জীব বলে, আজকে ও আমার সাথে এসছে। তো ও গেছিলো, ওর একটা বন্ধুকে নিয়ে গেছিলো। এবার কি হয়, জিনিসপত্র গোছগাছের জন্য আমরা আসনে বসে গেলে তো কিছু আনার বাই চান্স ভুলে গেলে এগুলাই হয়। আর ও অনেকটা এক্সপার্ট হয়ে গেছে এইসব ব্যাপারে আমাদের সাথে থেকে ওকে বলে দিলে ও জিনিসগুলো এলাম। এবার এটা হওয়ার পরে এবার বসার পরে কাজ করছি, কাজ শুরু হয়েছে, সব কিছু করলাম। এবার ওর তখন রণজিতের কাজটা, ওর পুরো ফ্যামিলিকে তো আমাকে পুরো গার্ড করতে হবে। তো ওর কাজটা শুরু করলাম। আমি হোমের দিক দিয়ে কাজটা আমার যে করার এদিকে করছি, আর আমার হাজব্যান্ড কি করছে, ও কবচগুলো বানাচ্ছে। ওর যাদবপুরের ক্লায়েন্টের কবচ 2টো বানাবে, আর বাদ বাকি আমার 3টে কবচ বানাবে। কবচ বানাচ্ছে, একটা বাইরে থেকে কবচটা কিন্তু রেডি করে রেখে দিয়েছে। 2টো লোক আসলো, তখন রাত কটা হবে? হ্যাঁ, আমাদের প্রায় ওই 10টা 10:30। অমাবস্যা মানে তো তখন একদম নিশুতি রাতের থেকেও বেশি। ওই গাদাচিতার ওইখানে তো বিশাল ভিড় চলছে। ঠিক আমরা কাজটা করেছিলাম গেট থেকে ঢুকতে বাম দিকে। আচ্ছা, বাম দিকে ওই কুটিরটা পিছনে আছে, তার আগেরটা, এরকম বিশাল ভিড়। তখন ঢাক ঢোল টোল বাজছে, অনেকে কিন্তু করছে, হোমযজ্ঞ টজ্ঞ করছে, আর আমাদের চারদিকেও বিশাল ভিড় জমে গেছে। 2টো লোক আসলো, এসে একটা লোক আমার হাজব্যান্ডের কাছে বসলো, আর একজন দাঁড়িয়েছিল। তো ওকে কিন্তু বসতে বলছে আপনি বসুন এখানে। বলছে না আমি, ও কিন্তু কথা বলছে, ঠিক আছে, মানে ও দাঁড়িয়ে থাকতে চায়, ঠিক আছে দাঁড়িয়ে থাকুক। এবার ও না বারবার করে আমার হাজব্যান্ড আরেকটা লোকের সাথে কথায় মশগুল হয়ে গেছে একদম, ও কথা বলে যাচ্ছে। এবার ওই লোকটা একবার আমার দিকে দেখছে, আর আমার বরের হাতে যে কবচগুলো ধরা আছে ওই দিকে চোখ করে দেখছে বারবার।
আমি আর চোখে দেখলাম, দেখে আমি এতটা কিছু না করে, কিন্তু কথা বলে যাচ্ছে মানে হিন্দিতে না বাংলাতে? না হিন্দিতে। ও হ্যাঁ, ওরা বলে দেই ওরা এসছে মুম্বাই থেকে। ওরা বলল যেটা যে আমরা মুম্বাই থেকে এসছি, আমাদের এক তারাপীঠের একজন মাতার সাথে কথা হয়েছিল যে আমার একজনের বউ পালিয়ে গেছে আর একজনের দোকান কেউ কিছু টুকটাক করে বন্ধ করে দিয়েছে, পুরো ব্যবসা। ভালো কথা, কাজ করাবে। ঠিক আছে। দিয়ে এরকম দেখার পরে ওই লোকটা, ওর বন্ধুটাকে আমি দেখলাম। এবার ওইখানে না আরও কেউ ছিল, তো আমার হাজব্যান্ড বিভিন্নভাবে তার সাথে কথা বলতে হচ্ছে, অনেকে গিয়েই কথা বলছে। ওর তখন কাজ কমপ্লিট হয়ে গেছে, ও তখন সবার সাথে আর কেউ কিছু বললে জিজ্ঞাসা করলে কথা বলছে। এসব হওয়ার পরে ওই লোকটা ওর বন্ধুটিকে চোখে ইশারা করে একবার আমার দিকে দেখানো, একবার কবচটার দিকে এরকম দেখানো। কবচটা ওর মেন টার্গেট ছিল। ও ঠিক আছে হলো। আমি এটা ওইখানে আমি আমার হাজবেন্ডকে কিছু বলিনি, বলা সম্ভব না, ওদের সামনে আর কি করে বলবেন এইভাবে? বাইরের লোক। আর সব থেকে বড় কথা ওরা মুসলিম ছিল। আচ্ছা, মুসলিম তারাপীঠের চিতার মধ্যে এরকম শ্মশানে এসে একটা কিরকম অদ্ভুত খটকা লেগেছিল। তবে আমরা অতটা গুরুত্ব দিই তো। আমরা বললাম যে আমরা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, গোছগাছ করে নিচ্ছি, আপনারা গেটের সামনে দাঁড়ান। এই গেট আর আমরা বেশি একটা ডিস্টেন্স নেই, তো গেটের সামনে দাঁড়ান, আমরা যাচ্ছি, বাকি কথা বলে নিচ্ছি। তো বললো যে ঠিক আছে। আমি এবার ওদের দিকে কিন্তু নজর রেখেছি। সঞ্জীব বাদ বাকি জিনিসগুলো গোছাচ্ছিল। গোছাতে গোছাতে এবার আরেকটা কথা বলি, আমাদের মেন ক্রিয়া চলাকালীন আমরা বলে দিই যে মেন যখন ক্রিয়াটা চলবে তখন ফটো না তুলতে। ক্রিয়া কমপ্লিট হয়ে গেল, এবার যে যার পোজ দিয়ে বলো, যা বলো, দুটো ফটো তুলে ছাড়ার এরকম ছাড়ে সবাই আজকালকার দিনে, যেটা বাস্তব কথা। আমি বাস্তব কথাই বলছি। এবার ও কি করতো, টুকটাক এদিক সেদিক থেকে না ফটো তুলতেই থাকে। ওর মানে ফটো তোলাটা ওর একটা নেশা। মানে এই ফটো তুলছে, এই অঘরি, বন্ধুদের দেখাবো, এ করবো, দেখ আমার দাদা বৌদি বলে। তো ও তুলতো। এবার তোলার পরে তারপর মোটামুটি জিনিস গোছালো। ও বলছে যে বৌদি আমি এটা কি নেব নাকি এটা এখানেই ছেড়ে দেবো। আমি ওদের দিকে চোখ ছিল, আমি জাস্ট বললাম যে না বাদ দিয়ে ছেড়ে দিই। ওইটা বলে ঘুরেছি, নেই। আচ্ছা, কেউ নেই। ঠিক আছে, চলে গেছে, হয়তো ওদের কোনো কিছু কাজ করার নেই। কিন্তু অবাক হতে লাগলো, মানে এত তাড়াতাড়ি কি করে ওরা কোথায় মিলিয়ে কত দূরে চলে যেতে পারে? ওরা কিন্তু দাঁড়িয়ে ছিল, বা যাওয়ার আগে তো একবার বলেও যাবে, এতক্ষণ যেহেতু কথা বললো। ওরা এটাও বললো যে আমরা কিন্তু ফাইনাল কথা বলবো এবং আমরা কাজ করাবো, তাহলে একটু কম সময়ের মধ্যে করে দেবেন, কম সম টাকার মধ্যে। না ঠিক আছে, কাজটা করি, টাকাটা পরের কথা, কাজটা আগে করে দেই, তারপর আমি করছি, ফাইনাল কথা বলবো, এখানে বলবো না, বেরিয়ে যাই এখান থেকে। ওরা কিন্তু সব কিছু মানে একদম শিওর হয়েই বললো। তো যাই হোক, ওরা আর দেখতে পেলাম। আমার হাজব্যান্ডও বলছে কী কথা, এখানে বসে এত বড় বড় ডায়লগ মেরে গেল, এই করবো সেই করবো, শালা এরই মধ্যে হয়ে গেল। আমি বললাম ছেড়ে দাও, ও বেরিয়ে গেছে, ওর কাজ করানোর নেই। এবার রুমে গেছি। এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বলছে হেমা তুমি তোমার ইয়েগুলো গুছিয়ে নাও, কবচগুলো, আমি আমারগুলো আলাদা করে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, নাহলে মিশে যাবে। আমি বললাম ঠিক আছে। ও মা, আমি কবচ খুঁজতে গেছি, ওই কবচ কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কাজ করার পরেই দিয়ে দিয়েছিল হাতে। ঠিক আছে, বলছে তুমি কবচগুলো তোমারগুলো আলাদা করে রাখো। আমি সঙ্গে সঙ্গে ব্যাগে ভরে ওই ব্যাগটা আমার কাছে রেখেছিলাম। বাদ বাকি যে জিনিসপত্রের ব্যাগ, ওটা আমি সঞ্জীব আর একটা বন্ধু ছিল, ওরা তার পেছনে পেছনে নিয়ে আসে। এবার দেখি যখন ওই ব্যাগের মধ্যে কোনো কবচই নেই। আচ্ছা, অথচ নিজের হাতে রেখেছিলাম, আমি নিজের হাতে রেখেছি, ওটা সঞ্জীবও নিজে দেখেছে যে সঞ্জীব আমি কবচগুলো এই ব্যাগে ঢুকাচ্ছি। আমার হাজব্যান্ডও বললো তুমি কবচগুলো ব্যাগে ঢুকিয়ে না। আর ওটাই তো আমার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ওই কাজের মধ্যে, মানে ওটার উদ্দেশ্যেই তো যাওয়া, ওটার উদ্দেশ্যেই তো সব করা। ও মা, কবচ কোথাও নেই। আমি বললাম এইটুকু সময়ের মধ্যে এসে ব্যাগ এইখানে রেখেছি, আমি তো ট্রলিতেও আমাদের হাত দেইনি। ফ্রেশ হয়েছি, এসে বসেছি, কবচটা আমাকে ঢুকাতে হবে। কবচ নেই, হন্তদন্তই ঘুরছে। আমার হাজব্যান্ড তো রেগে একদম অস্থির, যে তুমি কি করবে এবার, লোক টাকা দিয়েছে, কবচ বানালাম এত কষ্ট করে, আর আজকে তো আর বানানোও সম্ভব না, এতক্ষণ ধরে কাজ করলাম বসে। বলছে আর কাজ কর সঞ্জীব, তাড়াতাড়ি চল, যেখানে কাজ করেছিলাম চল দুজনে খুঁজে আসি। বললাম হ্যাঁ তাড়াতাড়ি, তাহলে তোমরা যাও একটু দেখে আসো। ওরা গিয়ে অনেকক্ষণ পরে ফিরলো, গোটা চারদিক খুঁজলো, কবচই খুঁজে পায়নি। কবচ না পাওয়ার পরে আমাকে এখানে এসে বললো যে কবচ আমরা পাচ্ছি না, ওটা চারদিক খুঁজলাম। এবার আমি কি করব? কিন্তু আপনার হাজবেন্ডের কবচগুলো আছে? ওরগুলো কিন্তু আছে, ওর দুটো কবচ কিন্তু আছে, আমার তিনটে কবচই হাওয়া।
তো আমি কি করলাম, মন খারাপ। এবার হাজব্যান্ড বলছে তুমি এত টাকার করেছো, কাজ টাজ করেছো, লোককে তো জিনিস দিতে হবে। স্বভাবত আমিও চিন্তায় পড়ে গেছি। বসে বসে না ফোনটা এরকম দেখছি। আমাদের ফোনগুলো তখন ওদের কাছেই রাখা থাকে। ফটো তুলেছিল, আমি কি ফটো তুলেছে দেখি। ফটোগুলো এরকম সুইপ করে করে দেখছি। দেখলাম আমি ফটোগুলো যদি দেখানো সম্ভব হয়, তোমরা যদি চাও তাহলে ফটোগুলো দেখাতে পারো, আমি দিয়ে যাব। অবশ্যই দিয়ে দিও, আমরা আমাদের টাইমলাইনেও শেয়ার করে দেবো। ফটোগুলো দেখাবে। এবার কিছু একটা অবয়ব নীল কালারের, যেটা ঠিক দুটো ওই মুসলিম লোক যখনই এসেছিল ওই সময়, মানে ও না ইনস্ট্যান্ট ফটো শ্যুট করতেই থাকি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এবার এইসব জিনিস তুমি দেখবে ক্যামেরার মধ্যে আসে, এগুলো আসেই কিন্তু। দিয়ে তারপর দেখলাম এই দুটো ছবি আমি দিয়ে যাব। আমার হাজব্যান্ডের মাথার পিছনে একটা নীল কালারের মুখটা বোঝা যাচ্ছে, স্পষ্ট পুরো মুখটা বোঝা যাচ্ছে, এটা একটা ফটো। আর একটা আগুনের মতো কোনো কিছু একটা ব্রাউন কালারের পেছন দিক দিয়ে চলে যাচ্ছে, অথচ আমাদের ওই পাশ দিয়ে তখন কেউ কোনো কিছু যায়নি। আমরা এটা পুরো মনে রেখেছি, কারণ আমাদের ওই পাশটা পুরো জিনিস একদম রাখা ছিল। দিয়ে বড় বাবাকে বললাম, ফটো পাঠালাম, বড় বাবা দেখো এই এই কেস হয়েছে, এই ফটোতে এটা এসছে। বলছে আরে এ তো জিন রে, পুরো জিন তো চলে এসছে। বলছে আর দুটো লোক এরম এসেছিল। বলছে ওরা তো রূপ ধরে এসেছিল, জিন কিন্তু রূপ ধরতে পারে মানুষে। আচ্ছা, মানে হুবহু মানুষের মতনই কথা বলবে, ঘুরবে ফিরবে। তোমাকে ওই কাজটা থেকে তোমাকে অন্যদিকে তোমার মাইন্ডটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। ওই টাইমটায় আমি এখনো আমরা ভাবছি যে ওই কবজগুলো গায়েব করলো কিনা। ফটো এসেছিল, যাই হোক ওই কাজটা করার পরের দিন আমরা আবার মঙ্গলবার বা শনিবার এরকম কিছু ছিল, আমাকে ওই কবজ দ্বিতীয়বার আবারও বানাতে হয়েছে। বানিয়ে ওই কবজ আমি ওদেরকে বাড়ি ডেকে নিয়েছিলাম। বাড়ি ডেকে আমি হাতে দিতে চাইছিলাম, মানে বাড়ি ওদেরকে ডেকেছিলাম, কিন্তু ওরা কোনো কারণবশত ওর মা আসতে পারেনি। আমাকে মেঘা বললো দিদি তোমাকে কুরিয়ার করেই পাঠাবে, থাকে ও তো পাঞ্জাবে থাকে, চলে গেছে। আমি বলছি বাবু এগুলো তো কুরিয়ার করে পাঠানোটা ঠিক হবে না। বলছে কিছু করার নেই, তোমাকে ওটাই করতে হবে। যাই হোক কুরিয়ার করে, একটা কুরিয়ার পৌঁছাতে কতদিন লাগবে? 7-8 দিন, 10 দিন বড় জোর। এখন যা হয়ে গেছে, কুরিয়ার 2 মাস পর্যন্তও পৌঁছায়নি, মানে কিছুতেই পাচ্ছে না, ওর কাছে অবধি পৌঁছাচ্ছেই না। দিয়ে তারপর আমাকে বললো যে দিদি তুমি কি হচ্ছে বলো তো, কিছু কোথায় আটকে আছে, কোনো ট্র্যাকই করা যাচ্ছে না। দিয়ে তারপর একদিন নাকি সিকিউরিটিতে ওরকম গিয়ে ওদের যে অ্যাপার্টমেন্টে থাকে গিয়ে জিজ্ঞাসা করলো, কুরিয়ারটা পেয়েছে প্রায় 2-2.5 মাসের মাথায়। এবং জলটা কিরকম বাধা আর কি, বাধা প্রত্যেকটা কাজে। এই জিনিসটা তার কাজ অবধি পৌঁছাতেই আমার 2-2.5 মাস লেগে গেল কুরিয়ারের জন্য। যাই হোক এবার জলটা আমি পাঠালাম। পাঠানোর পর জলটা কি কি পাঠিয়েছিলে? জল আর জল, কবজ, এই কিছু আমি আরো জিনিস ওকে পাঠিয়ে দিয়েছিলাম। তো জলটা ওকে খাইয়েছিল। এবার রণজিৎকে তো বলতে পারছে না কিছু, কোনো কিছু ওকে বলেনি। জলটা খাইয়েছিল, কবজটা ওকে মোটামুটি পরাতে পারেনি, তবে ওর বালিশের তলায় রেখেছিল। এই রকম করতে করতে মোটামুটি স্বাভাবিক হয়ে গেছিল। ওই যে গন্ধ আসা বা এই যে অস্বাভাবিক ঘটনা ঘটা, আর ড্রিঙ্ক তো করেই, আর্মিতে থাকা মানে বুঝতে পারছেন, হালকা ফুলকা করে। তো ওর যে মানে সকাল থেকে উঠে একদম রাত অবধি টানা ড্রিঙ্ক করা, এই জিনিসগুলো হালকা হালকা কম। তো আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে মানে এগুলো কি তোমাদের অঘরি মতে বা কোনো রিচুয়াল করে কি বোঝা সম্ভব না এই ক্ষতিটা কে করাচ্ছে? হ্যাঁ এটা ধরা যায়, কিন্তু আমাদের এগুলো অ্যাকচুয়ালি বলতে নেই। আচ্ছা, এগুলো না টার্গেট হয়ে যায়। এবার ঘরের মধ্যে আবার একটা শত্রুতা, ও কিছু করেছে আমিও কিছু করব, ঠিক আছে, এগুলো আমাদের গুরুদেব বারণ করে দেয়। তুমি বুঝতে পারো ঠিক আছে, কিন্তু তুমি কখনো বলো না যে তোমার কেউ করেছে কিনা। ওটা কিন্তু অ্যাকচুয়ালি ওর আমি এখানটায় খোলসা করে বলছি না, একদমই নামটাম বলার কিছুই দরকার নেই। নামটামগুলো যে বলেছি আমি একটু করেই বলেছি, অন্য নাম দিয়ে বলা আছে। তো ওটা হচ্ছে যে ওর রিলেটিভের মধ্যেই কেউ করেছিল। ও চাইছিল যে ওদের মানে বিশাল জায়গা সম্পত্তিটা ওদের খুব ভালো আছে, তোরা চাইছিল যে ওদেরকে কোনোভাবে ভালোভাবে, মানে হাজবেন্ডটাকে এক্সপায়ার মানে মেরে দিতেই চেয়েছিল, পুরোপুরি এক্সপায়ার হয়ে গেলে মেয়েটাকে আরো সরিয়ে দেবে সহজে। ওর নামে দোষ দিয়ে যে কিরকম মেয়ে, এইটুকু বাচ্চা, এই বিয়ে হলো, হাজবেন্ড মারা গেল, যেরকম হতে থাকে ঘটনা ওই করে সাইড করিয়ে দেবে, এই হচ্ছে ঘটনা। এটা একটা আমার জিন সাংঘাতিক এক্সপেরিয়েন্স এটা। আচ্ছা দিদি আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে কোনো মানুষ যদি চায় নিজেকে বা পরিবারকে প্রোটেক্ট করতে চাইছে নিজে থেকে, তার কি কোনো সিস্টেম বা কোনো টোটকা আছে? প্রোটেক্ট করতে চাইলে সবার আগে এখন আমি বলে দিই, একটু যদি আমাদের দর্শকদের বলেন।
এখন হচ্ছে যে এই জিন বলো, প্রেত বলো, এইসবের উৎপাত কিন্তু খুব বেড়েছে। এই বাইরে বেরিয়ে গ্রামাঞ্চলের দিকে বিশেষ করে বাথরুম করা, বাইরে বাথরুম করা, সবার বাড়িতে তো বাথরুম থাকে না, বাইরে বেরিয়ে বাথরুম করতে হয়, এরকম কোনো কিছু থাকে, বা এখানে সেখানে থুতু ফেলে দেওয়া, এরকম কিছু ব্যাপার থাকে। তো এরকমও একটা ঘটনা ঘটেছিল। তো আজকে আমি আর এটাকে আমি বাড়াবো না, বলবো না, তবে আমি সাবধানটা শুধু করে দিই, যেখানে সেখানে বাথরুম করা যাবে না, ঠিক আছে। আর তারপরে হচ্ছে যেটা মেয়েদের একটা পিরিয়ডের ব্যাপারটা থাকে, যে পিরিয়ডের প্যাডটা থাকে, ওটা যেখানে সেখানে ফেলা যাবে না। বিশেষ করে গ্রামের দিকে দেখবেন যে বাঁশঝাড়ের দিকে, বাঁশঝাড় থাকে দেখবেন, ওই বাঁশঝাড়ের দিকে ওইসব কোনো কিছু, জিনরা বেশিরভাগ ওই বাঁশঝাড়েতেই থাকে। ওইখান থেকে ওদেরকে মানে ওদেরকে আমন্ত্রণ করা মানে ওইখান থেকে আমন্ত্রণ, ওই রকম কিছু একটা জিনিস ফেলা মানে কিছু ফেলা। আর রাত্রেবেলা সেন্ট ইউজ করা, ও তো একদম মেয়েদের মানে কম বয়সী মেয়েদের একদম চুল ছাড়া সেন্ট, বেশি উগ্র পারফিউম ইউজ করা, এই সবগুলো থেকে একটু সাবধানে থাকা উচিত। আজকালকার মডার্ন মেয়েরা এইসব মানে না। আমিও আজকালকার যুগেরই আমি মেয়ে, কিন্তু আমি এই জিনিসগুলো তো আমি লক্ষ্য করছি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানা উচিত, এবং ঘটনা ঘটেওছে, আমাদেরই রিলেটিভের মধ্যে ঘটেছে। কিরকম একটু যদি ছোট করে বলেন আপনি, নাম না নিয়ে। বলতে মেয়েটি কম বয়সেরই ছিল, তো মেয়েটি টিউশন পড়তে যেত, খুব পারফিউম মারতো। আর আমাদের মানে আমার যে বাবার বাড়িটা একদম গ্রামের ভিতরে, কিছু থাকে, ওই রাস্তাটা না খুব বাজে রাস্তা, ওইটা দিয়ে ও যেত। ওইখানে ও না বাথরুম করেছিল বসে, পিরিয়ড চলাকালীন। আচ্ছা, এবার ওইখানে তো কিছু হয়েছে, পড়েছে, ওইখান থেকে ওকে অ্যাটাকটা করেছে। বিভৎস অবস্থা, মাথা পুরো টানা 1 মাস একদম পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। এটার প্রসেসিং এখনো চলছে, 2 বছর পরে আবারও জিনিসটা কিছু একটা করেছে, মানে এখনো পুরো ক্লিন হয়নি না, 2 বছর পরে ঘুরে এসেছে। ও যে জিনিস আমি ওকে পুরো বন্ধ করে দিয়েছিলাম, যে কবচ টবচ দিয়েছিলাম, কবচ বাথরুমে পড়ে গেছে, তারপরে আবার ব্যাক করেছে, আবার ওইটার প্রসেসিং চলছে। তো আমি দেখি এটা কি হয়, পরবর্তী যদি আমি পরে পডকাস্টে আমি এটা নিয়ে আবার আলোচনা করার চেষ্টা করব। নিশ্চয়ই এই ব্যাপারটা শুনবো। এবারে দিদি একটা জিনিস বলো, জিনের ব্যাপারটা তো অনেকটা শুনলাম, জানলাম তোমার কাছ থেকে, ভূত আছে? হ্যাঁ, অবশ্যই ভূত আছে। তুমি কোনোদিনও দেখেছো বা ফিল করেছো? তখন আমার বয়স খুব কম, আমি না মামা বাড়িতে থাকতাম, আমার দিদুন একা থাকতো, আর দিদুন সামনের রুমটা মানে রুমটায় ঘুমাতো, আমি আর একটা রুমে ঘুমাতাম। মানে তখন এই দীক্ষা টিক্ষা হয়নি কিছু না। এবার তো আমি একদিন শুয়ে আছি, পূর্ণিমা হবে কি এরকম কোনো কিছু হবে, জানলাটা আছে, আমাদের তো গ্রামের দিকে ঘর, মানে চারদিকে জঙ্গল, একদম সবুজ গাছপালা, পূর্ণিমা রাত্রি, আলো আছে। আমি জানলার দিকে এরকম তাকিয়ে শুয়ে আছি সোজা হয়ে, এরকম চোখের পলকটা খুলেছি, কিছু একটা জানলায় ঝুলে আছে এরকম। আচ্ছা, মানুষের মতো আবার বানরের মতো। আচ্ছা, কিছুটা মানুষ কিছুটা বানরের মতো। আমি ভাবলাম জিনিসটা কি? এই জিনিসগুলো হলে না অটোমেটিক আমাদের মনের মধ্যে অন্যরকম একটা সাহস চলে আসে, যে শালা মরেই তো যাব, লাস্ট একবার চেষ্টা করে দেখি জিনিসটা আদৌ সত্যি আছে কিনা। তো আমি বলছি কিটা ঝুলে আছে, আমি না আস্তে আস্তে উঠে পরপর যত এগিয়ে যাই, ওই জিনিসটা এইরকম এতটুকু জানলার মধ্যে একটা মানুষ এরকম করে নামতে পারে, পা দিয়ে দিয়ে নামছে এইরকম, মানে খুবই ছোট, দেখতে ছোট লাগছে না, দেখতে বড় লাগছে, কিন্তু তার যে অঙ্গি ভঙ্গিগুলো মানে মনে হচ্ছে যেন নামছে, হ্যাঁ, ক্ষুদ্র মানুষের মতো, তো এইভাবে নামছে। আমি বলছি এটা কিটা, আমি নিজে এরকম করছি, বলছি কিটা, দেখি তো। এরকম এগিয়ে গেছি, আমি যত এগাই ওর মুখটা না জানলার ভিতর দিয়ে ঢুকিয়ে এইরকম করে আমার দিকে এগিয়ে আসে। আমি ও মা গো বাবা গো বলে দিদুনের কাছে ছুটি। দিদুন তখন বলছে, গ্রামের মানুষ, তখন বলছে কে এসছে, আমি লাঠিটা নিয়ে বেরোবো, নাহলে বটিটা নিয়ে বেরোবো, হ্যাঁ, এরকম করে বলছে। ওটা আমি একটা দেখেছিলাম, আর তারপরে বাদ বাকি এইসব হতে থাকে, এগুলো হামেশা দেখতে থাকি। এই কয়েকদিন আগে, এই যে বললাম 2 বছর আগে ফিরে এসছে জিনিসটা, ওটা নিয়ে কাজ চলছে, এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি। ওটা ক্লিয়ার হলে আমি, ঘটনাটা অনেক বড়, আমি তখন এটা বলবো। নিশ্চয়ই আমাদের অন্য কোনো পডকাস্টে সেটাও ডিটেলে শুনবো তোমার কাছ থেকে। আচ্ছা, এবারে বলে যে আমরা অনেক রকমের আওয়াজ পাই,
অনেকেই বলে মনে হয় যেন উপরে ঘরে কোনো একটা বিরাট আওয়াজ হচ্ছে, এই হচ্ছে, নিশ্চয়ই রাত্রিবেলা ভূতে দাবাদাবি করছে। তো ভূত তো একটা মানে একটা এনার্জি, একটা শ্যাডোর মতন, তো সে কোনো কিছুকে টাচ করে কি করে বা বয়ে নিয়ে যায় কি করে? এই চলে আওয়াজ আসে, এগুলো পেয়েছি। ও বলছি না এই ঘটনা, এই যে মানে সাপোজ বলছি সিনেমাতেও দেখি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ঘর এলোমেলো, কি করে করে? এটা আমার হাজবেন্ডের সাথে হয়েছে। এটা আমার হাজবেন্ড যখন মেসে থাকে না, ওর একটা আলাদা জিনিস আছে, ও না কোথাও নেগেটিভ জিনিস থাকলে না ও খুব চট করে বুঝতে পেরে যায়, খুব চট করে বুঝে নেয়। ও জিনিসপত্র রীতিমতো ছাটাছাটি শুরু হয়ে গেছিল। ও কোথাও এন্ট্রি করা মানে কোনো কিছু যদি থাকে না, ও সঙ্গে সঙ্গে উৎপাত শুরু করে দেবে, করবেই। এটা 200%, এটা আমি অনেকবার পরীক্ষা করে দেখেছি। মানে তাদের থাকতে আর কি অসুবিধা হয়, তখন অসুবিধা হয় রীতিমতো, মানে ওকে ও যাতে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যায় ওই রকম করে কিছু ইয়ে করে। এবং বহু প্রমাণ আমি পেয়েছি। এটা হয়তো মানুষ বললে অনেকে কেউ বিশ্বাস করবে না, আমি এই জিনিসটা বহুবার দেখেছি। ও কোনো কিছু ও জায়গায় প্রবেশ করা মানে যেখানটায় নেগেটিভ কোনো কিছু আছে, ও বিভৎসভাবে উৎপাত শুরু করে, খুব বাজেভাবে উৎপাত। আচ্ছা, এই যে অনেক সময় শোনা যায় জিন বা কোনো প্রেত এসে কারোর সঙ্গে নাকি দৈহিকভাবেও কিছু ব্যাপার করেছে, এগুলো কি সত্যি হয়? হ্যাঁ, এটা যেই কেসটা আমি বললাম এটা সেম কেস, মানে যেটা বলবো আগামী কাজটা চলছে, আচ্ছা সেম কেস হয়েছে। মানে এসে শারীরিক নির্যাতন করছে। এটা আপনি জানেন কি, একটা জিন একটা যদি মানে মহিলার সাথে এরকম যে ফিজিক্যাল হয়, প্রেগনেন্টও পর্যন্ত করে দিতে পারে। ও বাচ্চা খুঁজবে, আমার বাচ্চা কোথায়, বাচ্চা কোথায়, আমার বাচ্চাকে এনে দাও। মানে পুরো একদম যেরকম একটা প্রেগনেন্ট মহিলার যে মানে পরিবর্তনটা আসে, ওই মেয়ের মধ্যে তাই পরিবর্তন চলে আসে। সর্বনাশ। 8 জন 10 জন 12 জনকে ছেটে ফেলে দেবে পুরো। এইরকম আমার পাড়ার পাশের পাড়ার আরেকজনের বাড়িতে হয়েছিল, এইভাবে খাটকে তুলে ধরেছে এক হাতে, টিভিতে দেখা আমাদের খাট তুলে ধরে। হ্যাঁ, আমরা ভুলভুলাইয়া প্রথম পার্টি দেখেছিলাম। হ্যাঁ, ওই মেয়ে পুরো রীতিমতো খাট এক হাতে পুরো খাট তুলে ধরেছে। এত শক্তির শরীরে বেড়ে যায়। বিভৎস বিভৎস। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, এই যে অনেক তান্ত্রিক বলুন বা অনেক মৌলবী যারা আছে, মানে খারাপ ভাবে নেবেন না আমাকে, সেটা হচ্ছে তারা নাকি জিন পুষে রাখে এবং তাদেরকে দিয়ে নাকি কাজ করায়, এটা সত্যি? হ্যাঁ, করানো যায়, কিন্তু অ্যাকচুয়ালি না এইগুলো করানো যায় ঠিকই। আমি পার্সোনালি এটা বলি যে তুমি মাকে ডাকো। আমি আমার কাল ভৈরবের, আমার বাড়িতে কাল ভৈরব আছে, যাকে আমি আমার ভাই বলি, তো আমার ইষ্ট কাল ভৈরব। তো আমি যখন আমি ভগবানকে ডাকছি, সেখানটায় ভগবান যেটা আমাকে সাপোর্ট করবে, আমি একটা নেগেটিভ এনার্জির সাধনা করে আমি কেন নেগেটিভ জিনিস ভাইবটাকে শরীরের মধ্যে আনতে যাব? না, কিন্তু এটাও তো সত্যি, মানে ঠাকুরের সাধনা করলে যতক্ষণে দেখা পাওয়া যায় তার থেকে আগে তো নেগেটিভ এনার্জিটা পাওয়া যায়। মানুষের এখনকার দিনে কি রাহুর প্রভাব, আমার ফাস্ট চাই সব জিনিস, আমি খুব তাড়াতাড়ি পেতে চাই শক্তি তাদের। কিন্তু একটা জিনিস বাবু, ও তোমার কাছে এসছে মুক্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার আশায়। ও তো কিছু নরক যন্ত্রণায় ভুগছে, ও কি যেচে কাজ করছে, ওকে দিয়ে বাধ্য করে কাজ করানো হচ্ছে। এবার ও চাইছে যে আমাকে যাতে মুক্তিটা দিয়ে দেবে, ও ওই আশায় ওর কথা মতো কাজে পুরো করতে কাজ করে যাচ্ছে। যখনই ফাঁক পাবে না, ওই তান্ত্রিকের যে কি অবস্থা করবে, ও মারবেই, ক্ষতি করবেই। মানে যদি না ওকে মুক্তি দেয় কি, আরে ওকে দিয়ে তো কাজ করিয়ে যাচ্ছে, ওকে তো দিনের পর দিন পুষিয়ে রেখেছে, তুই এই কাজ করে দে, সেই কাজ করে দে, ওকে রীতিমতো ইনস্ট্রাকশন দিতে আছে। তো ও ওকে ছাড়বে? শালা মুক্তি দেওয়ার নাম করে আমাকে দিয়ে তো কাজ করিয়ে যাচ্ছে। তো ফাঁক ফোকর পাওয়া। এইরকম কোনো তান্ত্রিকের সঙ্গে ঘটেছে? হ্যাঁ, যে কোনো মানে এমন ভাবে তার মৃত্যু হলো যেটার কোনো উত্তর খুঁজে পাওয়া গেল না? ও অনেক ঘটেছে, অনেক ঘটেছে। আপনি তারাপীঠেই কত বছর আগের কথা শুনবেন, এরকম তারাপীঠ এখন মানে এতটাই মানুষের বেড়ে গেছে যে উৎপাতটা খুব বাজেভাবে করছে। ওটা একটা সিদ্ধ পীঠ, ওখানে কত বড় বড় মানুষ সাধনা করে গেছেন। ওই জায়গাটাকে এখন মানে ऐश ও আরামের জায়গা, মজ মস্তির জায়গা বানিয়ে নিয়েছে বলতে গেলে। তারাপীঠ যাও মানে এই মদ খাবো, একটা কি মাকে কারণ দেওয়া হয়, আমরাও মদ খাবো, ওটা আসলে নয়, এর পেছনে কিছু ভেদ আছে। কি মানে এর কারণটা কি, মানে সত্যি মদ বল আর কারণ আলাদা, খাওয়া উচিত নয়? না, মদ আলাদা, কারণ আলাদা। আমি ডাইরেক্ট আমি ঠাকুরকে কোনোদিনও মদ দিতে পারবো? ওটা তো তখন মদ হলো, তাহলে কারণ কেন বলে, মদ কেন বলে না? ওটাকে শুদ্ধ করে আমাদের প্রপার ওয়েতে শুদ্ধ করে, তার নিয়ম আছে, শুদ্ধ করে ওই জিনিসটা যখন দেওয়া তখন সেটা অমৃতময় হয়ে যায়।
তখন আমরা প্রসাদ হিসাবে এবার চড়াতে পারি বা ভোগ হিসাবে আমরা একটু খেলাম, যেটা আমাদের নিয়ম থাকে আমাদের কপাল পাত্রে বলুন বা আমাদের পাত্রে বলুন, ক্রিয়াটা করার আগে যেরকম আমাদের হোমে কারণ চড়াতে হয় ওটা আমরা শুদ্ধ করে পুরোপুরি চড়িয়ে আমাদের কিছুটা হলে একটু জিভে হলেও ঠেকাতে হবে। হ্যাঁ, ওটা আমার সঙ্গে তো ড্রিঙ্ক করার দুটো এক নয়। ড্রিঙ্ক করে বাওয়ালি করা বা মজার জন্য ড্রিঙ্ক করা আলাদা, আর আমার ক্রিয়ার জন্য সেটা আমি প্রসাদ হিসেবে আমি মুখে একবার টাচ করলাম, এটাই হচ্ছে ব্যাপার। এবার এই যে বলেন জিন বা প্রেতকে দিয়ে কাজ করানো, এটা অ্যাকচুয়ালি উচিত, কিন্তু এটা প্রচুরই করাচ্ছে এখন হচ্ছে। আমার যদি ইষ্টের উপর ভরসা থাকে না, যে করবে ওপরওয়ালা আমার ক্রিয়া সাকসেস করবে। আমি কেন একটা আত্মা, সে আমার কাছে মুক্তির আশায় এসেছে, আমি তাকে দিয়ে খাটিয়ে নেব, তার দুর্বলতার সুযোগ নেওয়া মানে কি সেটা আমাকে ইষ্ট ক্ষমা করবে? ঠিক কথা। এটা হয়তো আমি অনেক তান্ত্রিকদের বিপক্ষে কথা বলে দিলাম, এটা আমি আমার সম্পূর্ণ নিজের বক্তব্য বললাম। আমি নিজে যেটা মনে করি যে আমি আমার ইষ্টকে মানি, আমি মনে করি ওই আমার ক্রিয়া সাকসেস করবে। এর জন্য আমি অন্য কাউকে কোনো রকম কোনো কষ্ট দিতে চাই না বা খাটাতে চাই না। ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অনেক কিছু জানলাম আপনার এক্সপিরিয়েন্স। আপনাদেরকেও বলছি আপনাদের কেমন লাগছে আমাদের অনুষ্ঠান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তবে বিদায় নেওয়ার আগে দিদির কাছ থেকে ভালো থাকার উপদেশ কিছু জানতে চাইবো আমার দর্শকদের জন্য। তুমি যদি তোমার কিছু বক্তব্য বলো। ভালো থাকার উপদেশ বলতে আমি প্রথম কথা বলে দিই, এই যে বিয়ে টিয়ে অনেকের হয় না বা আটকে যায়, এটার জন্য না আমি একটা পুরো জিনিসটা, আমি যেটা প্রথমেই বলছিলাম বিয়ের ব্যাপারটা, আমি একটা নর্মালি জিনিস পুরো দিয়ে যাচ্ছি, পুরো ডিটেলসটা দিতে পারবো না। মাথার কোনো আইবুড়ো মেয়ে, ঠিক আছে, ও ধরো ঘুমালো, তো এবার কোনো এও স্ত্রী যার বাচ্চা আছে সেই রকম কোনো মহিলাকে পুকুর থেকে জল তুলতে হবে বা টিউবওয়েল থেকে কোনো পেতলের পাত্রে জল নিয়ে, বাড়ির ট্যাপের জল হবে না, হ্যাঁ ট্যাপের জল নিতে হবে, ঠিক আছে, জল নিয়ে ওটার মধ্যে একটু হলুদ মেশাতে হবে, হলুদ মিশিয়ে ওটা মাথার উপর রেখে দিতে হবে, যেখানে মেয়েটা ঘুমাবে ওর ঠিক মাথার উপরে কোনো টেবিলে রেখে দিতে হবে। সারা রাত্রির জলটা থাকলো, জলটা থাকার পর ওই জলটা কিছুটা সকালে উঠে কলা গাছের গোড়ায় দেবে, কলা গাছের গোড়ায় কিছুটা দিয়ে দিল, আর বাকিটা স্নানের জলে মিশিয়ে পুরো মাথা থেকে ঢেলে স্নান করো। ওটা কন্টিনিউ করতে হবে, বিয়ে হয়ে যাবে। আমি সত্যি কথা, আমি তোমার অন্যান্য ক্লায়েন্টদের মতন জিজ্ঞাসা করবো কত দিনে মোটামুটি এর ফলটা পাওয়া যাবে? দিন আমি বলতে পারবো না, এটা আমি একটা ফ্রিতে পুরো একদম নর্মালি টিপস দিয়ে যাচ্ছি। এটা করলে ফল পাবেই, হয়তো দেরি হবে, 3 মাস 4 মাস 6 মাস দেরি হবে, কিন্তু আমি যে ক্রিয়াটা করে দেব, ওর যদি প্ল্যানেট পজিশন সেই রকম ভালো চলে বা ওর ট্রানজিটটা সেরকম ভালো চলছে না, ও যেটা বললাম মেয়েটার সঙ্গে সঙ্গে যেদিন কাজ করেছে ওই দিনই রাত্রেবেলা ফোন চলে এসছে। তো এটা করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। এটা করেওছে, ফেসবুক থেকে একজনের পরিচয়, ওখানটায় তখন আমি কিছু কিছু জিনিস হচ্ছে যে একটু হালকা ন্যাক থাকতো এইসব জিনিসের, তো জন্ম থেকে কিছু না কিছু আসে, তো আমি জানতাম এই জিনিসগুলো। আমি না বলেই দিয়েছিলাম একজনকে, যে বলছে এরকম বিয়ে হচ্ছে না, দিয়ে বললাম আপনি না এই জিনিসটা করে দেখুন, আপনার বিয়ে হয়ে যাবে। সত্যি সত্যি কিন্তু লোকটার বিয়ে হয়ে গেছিলো, 3-4 মাসের মধ্যেই, এবং লোকটা আমাকে প্রায় 1 বছরের মাথায় খবর দেয়, আমি কিন্তু এটা করেছিলাম, আপনি যেটা বলেছিলেন। খুব ভালো কথা। আপনার কাছে গাইডেন্স নিয়ে সত্যি আমিও চাই সমস্ত মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, আপনারাও ভালো থাকবেন। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। জয় মহাকাল, জয় শ্রী কাল।